বিশ্বাস করে মানুষ চিনতে হয়তো ভুল করেছিলাম। আপনাদের শিরদাঁড়ার অবস্থা হচ্ছে চিংড়ি মাছের শিরদাঁড়ার মতো। এতদিন যদি সেই মঞ্চতে নাচাগানাই হতো তাহলে প্রতিবাদ করেননি কেন? তো বালিশের ট্যাগ নিয়ে তার পরবর্তীতে যারা নিজেদের নামের সাথে তৃণমূল কংগ্রেসের নামটাকে যুক্ত করার চেষ্টা করছে, যাতে নিজেদের একটা প্রেজেন্স রাস্তায় ময়দানে তারা ক্রিয়েট করতে পারে, তাদেরকে যাই বলুন আর তাই বলুন, তৃণমূল কোনোদিন বলা যায় না। কালীঘাট তৃণমূল বা অন্য কোনো তৃণমূলের আখ্যা আমি এখানে ব্যবহার করা পছন্দ করব না। যে ওই বালিশ তৃণমূল যদি 10 দিন 15 দিন 20 দিনের নোটিসে যেই ভিড়টা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বিনা নোটিসে যদি দাঁড়ায়, তার থেকে বেশি ভিড় হবে। অনেক সময় কি জানেন তো, সাসপেন্স জিনিসটা আপনাদের সিনেমায় আগামীতে কি হতে চলেছে সেই জিনিসটা জানতে আরেকটু বেশি ইন্টারেস্ট যোগায়। হয়তো এই সাসপেন্সটাও আপনাদের ইন্টারেস্টটা আরেকটু বেশি করে যোগাচ্ছে। সঙ্গে আজকে আমি পেয়ে গিয়েছি বুলেট দিদিকে, যিনি সম্প্রতি বুলেট দিদি আখ্যা পেয়েছেন। সম্প্রতি যে তৃণমূল কংগ্রেসের যে মিছিল ছিল তাতে তিনি একেবারে বুলেট নিয়ে যে কারিশমা দেখিয়েছেন, তাতে তিনি বুলেট দিদি আখ্যা পেয়েছেন। অর্থাৎ উপাসনা চৌধুরী, তৃণমূল কংগ্রেসের বলা ভালো কালীঘাট তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী। আমি প্রথমে যে প্রশ্ন করবো উপাসনা তোমাকে, যে 21শে জুলাই সামনে, কংগ্রেস, ঋতব্রত শিবির অর্থাৎ ভালো তৃণমূল, তারা সকলেই জায়গা পেয়ে গিয়েছে। তোমাদের কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের ভবিষ্যৎটা কি? দেখুন, সর্বপ্রথম ঋতব্রত তৃণমূল মানে ভালো তৃণমূল বা যেই তৃণমূলেরই আখ্যা আপনারা দিন না কেন, আমরা মনে করি সেটা বালিশ। তো বালিশের ট্যাগ নিয়ে তার পরবর্তীতে যারা নিজেদের নামের সাথে তৃণমূল কংগ্রেসের নামটাকে যুক্ত করার চেষ্টা করছে, যাতে নিজেদের একটা প্রেজেন্স রাস্তায় ময়দানে তারা ক্রিয়েট করতে পারে, তাদেরকে যাই বলুন আর তাই বলুন, তৃণমূল কোনোদিন বলা যায় না। কিন্তু খুব আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা, যে কথাটা আপনি বললেন যে তারাও 21শে জুলাই কোথায় করবে, সেই জায়গাটা, নির্দিষ্ট জায়গাটা কিন্তু তারা পেয়ে গেছে। এবার কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকলে জানি 21শে জুলাই মানে সেই 13 জন শহীদকে স্মরণ করা, এবং সেই ভিক্টোরিয়া হাউসের একদম সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখছে, অর্থাৎ আমাদের আগামীর পথ কিভাবে আমরা চলবো, সেই জায়গায় কিন্তু কেন্দ্র করে আমরা সকলে সেখানে একত্রিত হই, এবং সেখানে ভিড়টা আপনারা সকলেই সাক্ষী হয়েছেন, আপনারা সকলে দেখেছেন। এবার যে ব্যাপারটা 21শে জুলাই এর ভবিষ্যৎ বা ইতিহাস, 21শে জুলাই আমাদের সকলকে ইতিহাসের কথা মনে করায়, এবং সমানভাবে ভবিষ্যৎ আমাদের কি হবে, অর্থাৎ আমাদের আগামী কিভাবে আমরা চলবো, যেই পথে আমরা চলবো, সেই জিনিসটাই কিন্তু আমাদের সকলকে দেখায় বা বরাবরই দেখিয়ে এসছে। এবারও 21শে জুলাই সেই জায়গাটাই কিন্তু বজায় থাকবে। আর কালীঘাট তৃণমূল বা অন্য কোনো তৃণমূলের আখ্যা আমি এখানে ব্যবহার করা পছন্দ করব না। আমি পছন্দ করছি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে 13 জন শহীদের কথা মাথায় রেখে, কিন্তু যে কোথায় প্রত্যেকটা হচ্ছে ব্যক্তি- জায়গা তো এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি, যেখানে আর কংগ্রেসও পেয়ে গিয়েছে জায়গা, ঋতব্রত শিবিরও পেয়ে গিয়েছে। তাহলে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই হচ্ছে? না, অনেক সময় কি জানেন তো, সাসপেন্স জিনিসটা আপনাদের সিনেমায় আগামীতে কি হতে চলেছে সেই জিনিসটা জানতে আরেকটু বেশি ইন্টারেস্ট যোগায়। তো মনে করুন না, হয়তো এই সাসপেন্সটাও আপনাদের ইন্টারেস্টটা আরেকটু বেশি করে যোগাচ্ছে, এবং তাই জন্যই আপনারা যখন প্রশ্নটা করতে আসছেন, তখন প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও থাকছে। কিন্তু যখন ঋতব্রত তৃণমূল বা বালিশ তৃণমূল বা কংগ্রেসকে যখন প্রশ্ন করতে যাচ্ছেন, তখন এইসব প্রশ্ন কিন্তু আসছে না। আমরা বারবার একটা কথা বলছি যে অনেক বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু 21শে জুলাই আমাদের সকলের কাছে তো আবেগ। আগের দিন রাত্রিবেলা আমরা সেই 21শে জুলাই এর মঞ্চটায় মাথা ঠুকে তার পরবর্তীতে আগামী দিন কিভাবে পথ চলবো সেই নির্দেশিকা নিতে যেতাম। এবং কি জানেন তো, এবারও আমি একটা জিনিস বুক ঠুকে বলতে পারি, আমি নিজে এই যে শহীদদের কথা তুমি বলছো উপাসনা, কংগ্রেস এবং বিজেপি সবাই কিন্তু এক বাক্যেই বলছে যে চটুল ডান্স, মানে একেবারে চটুলতা বা এই ধরনের বিষয় হতো। তো এবার ববি হাকিম, যে এখন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, এখন যিনি ঋতব্রত শিবিরে, তিনিও কিন্তু বলছেন যে এবার শুধু শহীদ তর্পণ হবে, শহীদদের স্মরণ করা হবে, গান বাজনা হবে না। তাহলে এতদিন তো মানে 2025 অব্দি সেই গান বাজনা দিয়েই। আগেরবার ববি হাকিমের একটা বক্তব্য ভুলভাবে প্রনাউন্স হওয়ার কারণে বেশ খিল্লির পাত্র হয়েছিল সেই গোটা মঞ্চটাই। আপনারা আপনাদের সকলের সেই জিনিসটা মনে আছে। আজকে যদি ববি হাকিম এই সমান কথাটা বলে থাকে, বা ওই ঋতব্রত তৃণমূল বা বালিশ তৃণমূলের তরফ থেকে যদি এই তকমাটা দেওয়া হয়ে থাকে, আমি স্পষ্টভাবে বলতে চাই, এতদিন যদি সেই মঞ্চতে নাচাগানাই হতো তাহলে প্রতিবাদ করেননি কেন? তখন কি শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছিলেন নাকি নাকি এখন বিক্রি করেছেন? ও ক্ষমা করবেন, আপনাদের শিরদাঁড়ার অবস্থা হচ্ছে চিংড়ি মাছের শিরদাঁড়ার মতো। জানেন তো, চিংড়ি মাছের কোনো শিরদাঁড়া হয় না। তো এদের অবস্থা হয়ে গেছে সেরকমই। আমরা একটা কথা বলতে চাই, যে যারা নিজেদের অস্তিত্ব বিক্রি করে, যারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করে শুধুমাত্র পয়সা ধনসম্পত্তি বাঁচানোর জন্য সেই লোভে অন্য কোনো শিবিরে যুক্ত দেয়, তাদের কথাকে এতটা গুরুত্ব না দেওয়াই ভালো। এবার হয়তো আপনারা মনে করবেন যে উপাসনা বয়সে এতটা ছোট, তার মুখ থেকে এত বড় বড় বুলি আসছে, এবং যাদেরকে কেন্দ্র করে আসছে তাদের নামে তো এতদিন ধরে উপাসনারা জয় জয়কার করে এসছে। বিশ্বাস করে মানুষ চিনতে হয়তো ভুল করেছিলাম। এরকম ধান্দাবাজদেরকে আমরা কোনো একদিন যদি নেতার তকমা দিয়ে থাকি, সেটা হয়তো আমাদের সকলের ভুল, কিন্তু এখন যখন চিহ্নিত। গদ্দার, এই এতজন গদ্দার, মানে এতজন গদ্দার কি হতে পারে? এত মানে যারাই চলে যাচ্ছে তারাই গদ্দার।
আমি বলতে চাই যে সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র, মানে এতদিন মদন মিত্র অব্দি দিদির সঙ্গে ছিল, মদন মিত্র বোধহয় এবারে হাত ছাড়তে চলেছে দিদির, মানে এরা সবাই গদ্দার। না, বোধহয়ের ক্ষেত্রে থেকে কারোর নামের সাথে গদ্দারের ট্যাগটা যুক্ত করা আমি ব্যক্তিগত জায়গা থেকে পছন্দ করি না। মদন মিত্র যেইভাবে লড়াই করে গেছে সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। এবার আগামীতে কোন পথের দিকে গোটা বিষয়টা এগাচ্ছে সেই জিনিসটার জন্য আপনার আমার সকলেরই অপেক্ষা সন্দীপন করা উচিত সাহার বলে আমি বাড়িতে মনে করি। গত রাতে সন্দীপন সাহার হ্যাঁ, আমি বাড়িতে শুনেছি। গিয়েছিলেন এবং তার সাক্ষাতের সময়ও চেয়েছেন। হ্যাঁ, সাক্ষাতের সময় চেয়েছেন এবং সেখানে গেছেন, সেই সবকিছুই আমি শুনেছি। এই কথাও শুনেছি যে তার পরিবারকে কিভাবে টেনে হিচড়ে হেনস্থা করা হচ্ছে ইডি, সিবিআই এবং বিভিন্ন যারা যে সেন্ট্রাল এজেন্সি গুলো রয়েছে সেইগুলো দ্বারা। আমি বারবার একটা কথাই বলতে চাই, ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, এখন সিআইডির ব্যবহার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আগের দিন তুমি বুলেটের এই আখ্যাটা আমাকে দিলে যে বুলেট রানী বা এরকম কিছু তুমি আমাকে বললে, বিশ্বাস করো সেই দিন আমাদের বুলেটটার সামনে, মানে আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম সেই গাড়িটার সামনে গার্ডরেল কারা টেনে দিয়েছিল স্বয়ং পুলিশরা। তো যারা পুলিশকে, যারা সিডি কে, যারা সিবিআই কে বা যারা সিআইডি কে ব্যবহার করে তার পরবর্তীতে এরকম নোংরা চক্রান্ত করার চেষ্টা করছে, তারা চায় না যে আমাদের বাংলার বুকে গণতন্ত্র থাকুক। তারা চায় না যে আমার বাংলার বুকে বিরোধী কণ্ঠস্বর বলে কোনো কণ্ঠস্বর জীবিত থাকুক। আর যারা এই জিনিসটা চায় না, তারা যাই হোক আর তাই হোক, তারা আমার সমাজের জন্য কোনোদিনই সুখকর হতে কিন্তু পারে না। উপাসনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি এতই লোক থাকে, তুমি যেটা বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত কর্মী, তাহলে বিজেপির থেকে তো এবং রাজ্য সরকার থেকে তো বলা হচ্ছে যে ব্রিগেডে মঞ্চ করতে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করছো না? ব্রিগেডে বর্ষাকালে মঞ্চ করে তার পরবর্তীতে সেখানে সকলের মানুষের সেই কাদা এবং সবকিছুর মধ্যে থেকে উপস্থিতি, সেই জিনিসটাকে ভীষণভাবে ফিজিবল আপনাদের মনে হয় এবং ভীষণভাবে মানে খুবই নর্মাল। আমার কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে এই টাস্কে কেন ফেলা হচ্ছে? যখন যদি মনে করে হ্যাঁ ব্রিগেড হোক না, ব্রিগেডের, আমার কথাটা হচ্ছে যে এই ব্রিগেডের অফারটা কেন বিভিন্ন দলকে দেওয়া হলো না? কেন আরো দুটো দল যাদের কথা আপনারা বললেন ওই বালিশ তৃণমূলকে দেওয়া হলো না? বালিশ তৃণমূল না, যে জায়গাটা পাচ্ছে। এখানে একটা কথা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে যে 8 লাখ 10 লাখ লোক হয়, দাবি করেছেন, তো সেক্ষেত্রে তো ব্রিগেডে করাই যেত। একদম একদম, আমাদের জায়গা কেন্দ্রিক বিষয়টা তো নয়, কিন্তু ব্রিগেডে একটা মাঠের মধ্যে আপনারা কাদা পর্যন্ত, অর্থাৎ হাঁটু পর্যন্ত কাদা ডুবে তার পরবর্তীতে সেখানে উপস্থিত হতে পারবেন, আপনারও তো অসুবিধা হবে। আপনারা নতুন জামা কাপড় পরে যাবেন, জাস্ট ভাবুন তো সেখানে ইন্টারভিউ নিতে যাচ্ছেন, সেখানে আপনাদের কোমর পর্যন্ত কাদা, সেই জিনিসটা আপনাদের দেখতে ভালো লাগবে তো? আমাদের কথাটা হচ্ছে সেখানে আমরা চাইছি সুস্থভাবে সেই জায়গাটায় আমরা কোনো একটা জায়গায় আমরা জিনিসটা অর্গানাইজ করি। আমরা দেখতে পারলাম যে 21শে জুলাই যাতে আমরা না করতে পারি, তাই জন্য 21শে জুলাই যখন ভিক্টোরিয়া গেটের সামনে আমরা সেই রাস্তাটা মাপছি, আমাদের 3জন নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হলো, অ্যালিগেশন দেওয়া হলো। এখন বিধানসভার জায়গাটা, বিধানসভার মসনদটা কিসের জন্য ব্যবহার হচ্ছে জানেন? বিরোধীদের কণ্ঠস্বর কিভাবে দাবাতে হবে সেই জায়গাটার জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু অপরাজিতা বিলের জন্য যখন আমরা সকলে করজোড়ে নিবেদন করেছিলাম যে সেই জায়গাটা পাশ হওয়া প্রয়োজন আপনার আমার সকলের জন্য, সেই জায়গাটা আটকে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে যখন 13টা রেপের মতো ঘটনা হয়ে যাচ্ছে, সেটার জন্য যখন আমরা পথে নামছি তখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের সাথে যে হেনস্থা, যে নোংরামি করা হচ্ছে, সেই জায়গাটা রেপের মতো ঘৃণ্যই, রেপের মতো নোংরাই। এবং বারবার একটা কথা বলবো, সেখানে দাঁড়িয়ে আমাদের বদলে আরো কোনো একটা মেয়ে, যারা সাধারণ কর্মী, প্রত্যেকটা মানুষকে এইভাবে হেনস্থা করে তারা মনে করছে যে কণ্ঠস্বর দাবিয়ে দেবে, মহিলাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। আরে 71-এর একটা মহিলাকে এত ভয় যে ওই গোটা রাস্তাটা যেখানে কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছিল, তোমরা খুব ভালো করে জানো দিদি, যে সেই রাস্তাটায় র্যালি করার জন্য কোর্টের থেকে পারমিশন নিয়ে এসেছিলাম আমরা। আমরা হ্যান্ড মাইকের পারমিশন পেয়েছি, কি করে সেই গোটা রাস্তা জুড়ে তার পরবর্তীতে বাইক বাজে? কি করে সেই রাস্তা, যেই লেনটা ফাঁকা রাখার কথা, সেই লেনটার মধ্যে গিজগিজ করে লোকজন, সেই লেনটার মধ্যে গিজগিজ করে গাড়ি, সেখানে ছোটা হাতি করে তার পরবর্তীতে গুন্ডা বাহিনী কি করে উপস্থিত হয়? আমি যখন বাইকটা নিয়ে যাচ্ছি সেখানে টমেটো, ডিম হাতে, টিউবলাইট হাতে কি করে লোকজন উপস্থিত হয়? কি করে ওই রাস্তা থেকে পাথর তুলে তার পরবর্তীতে আমাদেরকে আক্রমণ করে এবং পুলিশ শুধুমাত্র দর্শক হিসাবে সেখানে দাঁড়িয়ে থাকে? অনেক প্রশ্ন রয়েছে। যারা বিরোধীদের কণ্ঠস্বর এইভাবে দাবানোর চেষ্টা করছে তাদেরকে বলবো যে আমাদের কণ্ঠস্বর এইভাবে দাবানো সম্ভব নয়। তারা যত চেষ্টা করবে, তারা যত বালিটাকে হাতে মুঠো করার চেষ্টা করবে, বালি কিন্তু তত তাদের হাত থেকে বেরাবে। আর বারবার একটা কথা বলেছি, এই ধান্দাবাজ, যাদেরকে ধান্দাবাজ আখ্যা দিচ্ছি, সেই ধান্দাবাজ প্রত্যেকটা ব্যক্তিদেরকে যারা নিজেদের মসনদে ঠাঁই দিয়েছে, সেই মসনদ কিন্তু খুব জলদি এবার ভেঙে পড়বে। 21শে জুলাই থেকে এবার তো কিছুটা আলাদা হতে চলেছে, কত লোক এক্সপেক্ট করছেন মমতা? দেখুন, লোক এক্সপেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে, বারবার একটা কথা বলেছি, চ্যালেঞ্জ ঠুকে বলেছি যে ওই বালিশ তৃণমূল যদি 10 দিন, 15 দিন, 20 দিনের নোটিসে যেই ভিড়টা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বিনা নোটিসে যদি দাঁড়ায় তার থেকে বেশি ভিড় হবে।
এবং এই জিনিসটা এখনো বুক ঠুকে বলছি এই কথাটা। আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র র্যালিতে উপস্থিত হলেন না, কারণ আমাদেরকে একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সংখ্যাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হতেন, সেই সংখ্যাটা ডাবল থেকে ট্রিপল হয়ে যেত। তাই জন্য আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হলেন না। এবং আমি বারবার একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষজন, সেটা আমাদের শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, বিভিন্ন জেলা জুড়ে সকলেই 21শে জুলাই আমাদের সাথে যুক্ত হওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, আসার জন্য উদগ্রীব হয়ে আছে এবং সকলেই আসবে। তারা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা বাধা দেবে, কিন্তু বাধা ছিঁড়েই কিন্তু আলোর উপস্থিতি। তাই ঠিক সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে দাঁড়িয়ে তার পরবর্তীতে বক্তব্য রাখবে, সেই জায়গাটায় 21শে মঞ্চকে কেন্দ্র করে আমরা সেই জায়গাটাতেই মাথা ঠুকে তার পরবর্তীতে আগামী নির্দেশিকা সেইভাবে পালন করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।